আমরা যারা এখানে রয়েছি, আমরা নানাজন নানা কাজের সঙ্গে যুক্ত। বিভিন্নভাবে কেউ টিউশন পড়ান, কেউ অন্য কোথাও ছোটখাটো চাকরি করে থাকেন। এই যে কাজ, এই যে যাপন, এই কোনোটাই আমাদের কাম্য নয় বোধহয়। আর কাম্য নয় বলেই আজকে ছুটির দিনে সন্ধেবেলায় আমরা অঙ্ক করতে এসেছি। আমরা এমন একটা স্বপ্নকে লালন করছি যেখানে একটা একটা নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে বিষয় নিয়ে আমরা আজকে পড়তে এসেছি সেখানে থাকে 10টা নাম্বার। ফলত আমাদের এই জায়গাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, এই বিষয়টা নিয়ে সন্দেহের কোনো অবকাশ আশা করি কারোর মধ্যে নেই। এই পরীক্ষায় একটা নাম্বার বদলে দেয় অনেক গল্প। অনেক গল্প বদলে দেয় একজন ছাত্র, একজন ছাত্রীর জীবনে। সবচেয়ে বড় যে বদলটা সেটা অর্থনৈতিক অবস্থানের। এই পরীক্ষায় একটা নাম্বারের এদিক ওদিক হয়ে যায়, একজন মাসে 43 থেকে 45,000 টাকা পায়, আরেকজন আরেকজন 8,000 থেকে 10,000 টাকা পায়। অর্থাৎ 4 থেকে 5 গুণের ডিফারেন্স এখানে চলে আসে। এখানে অর্থনৈতিক প্রসঙ্গটা আনলাম কেন? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শুনতে যতই খারাপ লাগুক না কেন, আমরা যত আবেগ নিয়েই খেলা করি না কেন, আল্টিমেটলি এই একটা জায়গায় গিয়ে আমরা আটকে যাই, যেখানে টাকা পয়সার কথা ওঠে, যেখানে অর্থনৈতিক কথা আসে। হ্যাঁ, এখানে আমাদেরকে অর্থনৈতিক দিকটাকেও দেখতে হবে। তার কারণ আমরা এমন একটা বয়সে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়া, এটার একটা ভীষণ গুরুত্ব রয়েছে। এবার আমি যেখানে ছিলাম সেটা নিয়ে একটু কথা বলি, যে বিগত 2.5 বছর ধরে আমি এই কাজটার সঙ্গে যুক্ত আছি। নিজে জিআরএফ পেয়েছি এবং নিজে জিআরএফ পাওয়ার পর পড়ানো শুরু করেছি। সেখানে এই 2.5 বছরে আমি দেখেছি একসঙ্গে ওঠা বসা করা দুজন বন্ধুর মধ্যেই 1 নাম্বারের পার্থক্যের জন্য একজনকে আনন্দে কাঁদতে, একজনকে হতাশায় ভেঙে পড়তে। এখানে একটা নাম্বার ম্যাটার করে। একটা সময় ছিল বছরে 2টো সুযোগ পাওয়া যেত। আজ আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে এই পরীক্ষাটা যেটা হতে চলেছে, এর পরের যে পরীক্ষাটা সেটা কোন সিলেবাসে হবে জানি না। ফলত আমাদের কাছে হাতে মাত্র আর গুনে গুনে 139টা দিন। এই 139টা দিনে আমাদেরকে জিআরএফ নিয়ে পার হতে হবে। এবার যে স্বপ্নটাকে আমরা লালন করছি সেটাকে যাপন করবার সময় এসছে, এবং যাপন করার জন্য যে লড়াইটা লড়তে হবে সেটা মজার নয়, সেটা এন্টারটেনমেন্টের নয়, সেটা বিশুদ্ধ এবং সৎ পরিশ্রম। আশা করব এখানে যারা তোমরা এসছো তারা সকলেই যে উদ্দেশ্য নিয়ে এসছো সেটা যেন তোমাদের সফল হয়। পাত্র জিআরএফ প্রত্যেকের জিআরএফ কামনা করে। নেটটা আমাদের উদ্দেশ্য নয়। আমি খুব ছোট্ট একটা ডেটা দিচ্ছি তোমাদের কানে দিয়ে রাখবার জন্য, কাউকে ছোট করবার জন্য নয়। একটা ডেটা হচ্ছে, এই মুহূর্তে বাঁকুড়া ইউনিভার্সিটির পিএইচডির নোটিফিকেশন বেরিয়েছে। যারা মনে করছিলে যে রাজ্যের ইউনিভার্সিটিগুলো কেন্দ্রের রুল ফলো করবে না, তারা একটা জায়গায় ভুল ছিলে। ইউজিসি ভারতের রাজপত্র দিয়ে যে নতুন রুল লাগু করেছে সেটাকে প্রত্যেকটা ইউনিভার্সিটি মানতে বাধ্য। সেটা আজকে হোক, কালকে হোক, তারা মানতে এই জায়গাটাতে বাধ্য। ফলত আমরা যদি এখন বাঁকুড়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সেখানে পিএইচডি নোটিফিকেশনটুকু ডাউনলোড করি, সেখানেই দেখতে পাবো শুধুমাত্র তারা ডাইরেক্ট ইন্টারভিউতে যাবে পিএইচডির, যারা কোনো না কোনো ফেলোশিপের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ ইউজিসি নেটের ক্ষেত্রে তাকে জেআরএফ হতে হবে, আর যদি কারোর কোটা থাকে তাহলে সেক্ষেত্রে ওবিসি, এসসি, এসটিদের যে ন্যাশনাল ফেলোশিপ হয় সেই ন্যাশনাল ফেলোশিপের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। অতএব যারা এই মুহূর্তে কোনো কোটার মধ্যে পড়ো না, আমি প্রত্যেককে বলছি, আমার সঙ্গে তাদের সম্পর্ক যেমনই হোক না কেন, এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় যে একটা জিআরএফ হাতে পাওয়ার। আমি আশা করব তোমরা আগামী 139টা দিনের যে পরিশ্রম করবে সেটার মধ্যে সততা থাকবে,
এবং সেটার মধ্যে এই ইচ্ছেটা থাকবে যে আমরা যেন প্রত্যেকেই এখানে যারা আছি 40 জন 38 জন যতজনই থাকি না কেন, প্রত্যেকের একটা প্রতিজ্ঞা যেন মনে থাকে, যাতে আমরা আগামী পরীক্ষাতেই জেআরএফ নিয়ে বেরিয়ে যাই। এই প্রতিষ্ঠান সব থেকে বেশি খুশি হবে এই যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, বিগত বেশ কিছুদিন ধরে আমরা ক্লাস করাচ্ছি, নাম দেখতে পাচ্ছি, সেই সমস্ত নামগুলোর পাশে একটা করে যদি জেআরএফ বসে যায়। যাই হোক, পাত্র জেআরএফ তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করে এবং আমি আমার বক্তব্য রাখলাম। স্যারকে বলবো, স্যার আপনি শুরু করতে পারেন, আপনি শুরু করুন আপনার ক্লাস। তোমাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের সেশনটা শুরু করতে চলেছি। দেখো, স্যার তো সম্পূর্ণটা তোমাদের সঙ্গে আলোচনা করলেন, খুব ভালোভাবেই স্যার সবটা বুঝিয়ে দিলেন। যাই হোক, দুটো একটা কথা বলবো তোমাদের, যে তোমরা অনেক লাকি যে স্যারকে পেয়েছো, স্যারের মতো একজনকে পেয়েছো গাইডেন্স হিসাবে। তো স্যারের থেকে পুরোটা নিয়ে নিতে হবে, পুরোটা নিতে হবে, যে স্যার তোমাদেরকে দেওয়ার জন্য রেডি। তোমাদের জন্য স্যার প্রতিনিয়ত খেটে চলেছে। তো স্যারের কথা অনুযায়ী চলতে হবে। আমাদের যেন এটাই লক্ষ্য হয় যে আজকে থেকে যতগুলো দিন বাকি রয়েছে আমাদের পরীক্ষার, ততগুলো দিন আমরা স্যারের সঙ্গে একই রকম ভাবে পারফর্ম করে এগিয়ে যাব। এবং তোমার লক্ষ্য যদি জেআরএফ হয়, এখন থেকে এবং আজকে থেকে জীবনের সব থেকে বেশি গুরুত্ব পড়াশোনায় দিতে হবে। এবং পাথ টু জেআরএফ, যে ইনস্টিটিউটে তোমরা এসছো, একে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। বেশ, তাহলে শুরু করব। দেখো, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কিনা স্ক্রিনটা দেখো। প্রত্যেকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। স্যার আমি তো দেখতে বেশ, পাচ্ছি না। হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দেখতে পাবে। বেশ, দেখো, প্রথম কথা হচ্ছে, স্যার বলেছেন যে 10টা নাম্বার, 10টা নাম্বার তোমরা এই টপিক থেকে পরীক্ষায় পাবে। এই 10টা নাম্বারে আমি তোমাদের থেকে এটাই আশা রাখি যে যেভাবে তোমাদেরকে আমি ডেটা ইন্টারপ্রিটেশন বা অ্যারিথমেটিকের পোর্শনটা, লজিক্যাল রিজনিংটা কভার করিয়ে দেব, তোমরা 10-এর 10 নাম্বারই ক্যারি করতে পারবে। আমাদের অনেক সময় অনেক ধারণা থাকে যে ডেটা ইন্টারপ্রিটেশন মানে অনেক বড় কিছু, একটা ভয়ের জায়গা। তো আমরা সেই জায়গাটাকে দূর করার জন্য যতটা সহজ পদ্ধতিতে, যতটা ট্রিকি মেথডে করানো সম্ভব তোমাদেরকে করিয়ে থাকি। আর তোমাদের যাদের অ্যারিথমেটিকের বেস, অ্যারিথমেটিকের কিছু চ্যাপ্টার আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য খুব হেল্পফুল। তো সেই চ্যাপ্টারগুলো যাদের ক্লিয়ার থাকবে, তারা ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে, অনেকটা এগিয়ে যাবে। তো আমাদের এই ইনস্টিটিউটে আমরা শুধুমাত্র ডেটা ইন্টারপ্রিটেশন বা রিজনিং এর কিছু চ্যাপ্টার নয়, আমরা অ্যারিথমেটিকেরও অনেকটা পোর্শন আমরা কভার করে নিই। ঠিক আছে, চলো তোমাদের ক্লাসটা শুরু করছি। দেখো, এই যে ডেটা টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেবিলটা তোমাদের রিসেন্ট ইয়ার থেকে নেওয়া, রিসেন্ট ইয়ারের কোশ্চেন। কোশ্চেনটা ডিসেম্বর 2023-তে এসেছিল।
ডিসেম্বর শিফট 2 এর থেকে নেওয়া হয়েছে এই ডেটা টেবিলটা। বেশ, ডেটা ইন্টারপ্রিটেশন করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ডেটা টেবিলটাকে খুব ভালো করে রিড করে নেওয়া প্রয়োজন। তো আমরা ডেটা টেবিলটাকে রিড করা শিখবো যে কিভাবে ডেটা টেবিল রিড করতে হয়। দেখো, এখানে দেয়া রয়েছে যে টেবিল 1 আর টেবিল 2, দুটো টেবিল এখানে দেয়া রয়েছে, আর কিছু ইনস্ট্রাকশন এখানে দেয়া রয়েছে। সেই ইনস্ট্রাকশনটা আমরা একবার দেখে নেব। The following table 1 shows the percentage distribution of overseas tourist traffic from India to different countries. দেখো, এই যে টেবিল 1 কি রেফার করছে, কি রিপ্রেজেন্ট করছে, টেবিল 1 এর দ্বারা কি দেখানো হচ্ছে? পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন টু ওভারসিজ ট্যুরিস্ট ট্রাফিক ফ্রম ইন্ডিয়া টু ডিফারেন্ট। ইন্ডিয়া থেকে ডিফারেন্ট কান্ট্রিতে যে ট্যুরিস্টরা ট্রাভেল করতে যায় তাদের একটা ডেটা টেবিল 1-এ দেয়া হয়েছে। দেখো, জাপানে 30% ট্যুরিস্ট ইন্ডিয়া থেকে ট্রাভেল করতে গিয়েছিল, ইউএসএ তে 40%, ইউকে তে 10%, আর আদার্স কান্ট্রির ক্ষেত্রে 20% ট্যুরিস্ট সেখানে গিয়েছিল। এই ডেটাটা কিন্তু 2022 এর থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো, ফ্রম টেবিল 2 এর ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন দেয়া রয়েছে কি? টেবিল 2 shows the percentage distribution of overseas tourist traffic from India according to their age during the year 2022। এই যে বললাম 2022-এর একটা ডেটা এখানে দেয়া হয়েছে। তো দেখো, এখানে কি এজ ওয়াইজ একটা ডিস্ট্রিবিউশন, যে 30 থেকে 40 ইয়ার্স এর মধ্যে এই এজের পিপলরা বিভিন্ন ফরেন কান্ট্রিতে ট্রাভেল করেছিল 15%, 40 to 50 এই এজের মধ্যে 20%, এবং 15 বা অ্যাবভ তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 50%। বেশ, তো আমরা মোটামুটি টেবিলটাকে রিড করলাম। এবার আমরা কোশ্চেনের দিকে যাব। First question: if amongst other countries, Switzerland accounted for 25% of the Indian tourist traffic. আচ্ছা, দেখো, খুব ভালো করে এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে ছেলে মেয়েদের প্রথম ঘাবড়ানোর জায়গাটাই ছিল এটা। এই কোশ্চেনটা যখন হাতে পাই, বেশ কিছু ছেলে মেয়েদের থেকে আমি শুনেছি যে স্যার, সুইজারল্যান্ডের কথা তো এখানে বলাই নেই, তাহলে সুইজারল্যান্ড কোথা থেকে পাবো? ইফ অ্যামংস আদার কান্ট্রি, দেখো এই যে আদার কান্ট্রির কথা এখানে বলা আছে, ওই আদার কান্ট্রির মধ্যে সুইজারল্যান্ডটা পড়ছে। তো অ্যাকর্ডিং ফর 25% অফ দ্য ইন্ডিয়ান টুরিস্ট ট্রাফিক, এই আদার্স যে 20% দেয়া রয়েছে, এই 20%-এর মধ্যে কি স্যার? 25%। 25% কোথায় গিয়েছিল? সুইজারল্যান্ডে। And a total of 25 lakh Indian tourists has gone to Switzerland during the year. ওই বছরে এই যে 25%-এর ডেটাটা তোমরা দেখতে পাচ্ছ, এই 25%-এর দেখো ভ্যালুটাও দেয়া রয়েছে। কত দেয়া রয়েছে? 25 লাখ। তো 25% রেফার করছে স্যার 25 লাখ। তারপর দেখো, হ্যাজ গন টু সুইজারল্যান্ড ডিউরিং দ্য ইয়ার, দেন দ্য নাম্বার অফ 30 to 40 years old Indian tourists who had abode the year. তো দেখো যে এই 25%-এর ভ্যালু দেয়া আছে, এবং এটা চাওয়া হয়েছে যে 30 to 40 ইয়ার্স এর মধ্যে কতজন টুরিস্ট ট্রাভেল করেছিল ওই বছরে 30 to 40 ইয়ার্স এজের। তাহলে আমরা খুব সহজেই ক্যালকুলেশনটা করব। দেখো, 25%-এর ভ্যালু পেয়েছি 25 lakhs। তো সব সময় কি পার্সেন্টেজ হয় কততে স্যার? 100-এ হয় পার্সেন্টেজ। আমরা
ছোট থেকে শিখে এসেছি এটা। তো দেখো 25% একদিকে চলে গেল, 100% থেকে কত পার্সেন্ট পড়ে রইলো স্যার? 75%, তাই পড়ে থাকছে। তো দেখো 25%-এর ভ্যালু 25 lakhs, 1%-এর ভ্যালু কত স্যার? 1 lakh। সো 75%-এর ভ্যালু কত? 75 lakh। খুব সহজেই করতে পারছি। 75%-এর ভ্যালু 75 lakh। তাহলে এই দুটো মিলে কত পার্সেন্ট হচ্ছে স্যার? 100%। তার ভ্যালু কত পেলাম? 100 lakh। কোথা থেকে পেলাম? এই যে 25%-এর ভ্যালু 25 lakh আর 75%-এর ভ্যালু 75 lakh, মিলে 100 lakh হচ্ছে। আমি কি বলতে চাইছি তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে তো? একটু রেসপন্স করবে, আর প্রত্যেকে চেষ্টা করবে পেন পেপার নিয়ে বসার, আমার সাথে সাথে সলভ করো তোমরাও। তাহলে 100%-এর ভ্যালু 100 lakhs। সো এই 100% কি? এই 100% পেয়েছি এই যে আদার্স কান্ট্রিতে যতজন পিপল ট্রাভেল করেছিল তাদের ভ্যালুটা। তো আদার্স কান্ট্রিতে ট্রাভেল করেছিল 20%, আমি 25%-এর ভ্যালু হলো 100 lakhs। তাই তো আসছে হিসাব। প্রত্যেকে শুনতে পাচ্ছ তো আমার কথা? তো দেখো 25%-এর ভ্যালু পেলাম 100 lakh। বেশ, এবার যেটা আমাদের বুঝতে হবে, তো 25, আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, 20%-এর ভ্যালু পেলাম 100 lakhs। এবার দেখো 20% ভ্যালু 100 lakhs। সো যেটা বলছিলাম, আমি একবার প্রথম থেকে ওভারঅল আরেকবার বলে দিই, যে এখানে আমাদেরকে কি বলেছিল, যে 25% পিপল সুইজারল্যান্ডে টুরিস্ট হিসাবে ট্রাভেল করতে গিয়েছিল। বেশ, তো সেই 25%-এর ভ্যালুটাও আমরা পেয়েছি 25 লাখ, যেটা আমাদের কোশ্চেনেই দেয়া রয়েছে। আমাদের পার্সেন্টেজ ক্যালকুলেশন সব সময় 100%-এ করে থাকি আমরা, এটাই নিয়ম। তো 100%-এ পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে স্যার? 25% দেয়া রয়েছে, কত পার্সেন্ট পড়ে রয়েছে? 75%। সো 75%-এর ভ্যালু 75 লাখ আমরা বার করেছিলাম। তো এই টোটাল 100%-এর ভ্যালু আমরা এখানে বার করেছি 100 লাখ। তো এই যে 100%, এই 100% কোনটা? এই 100% হচ্ছে ওই যে আদার পিপল, ওই যে যে পিপল আদার কান্ট্রিতে ট্রাভেল করতে গিয়েছিল, বিভিন্ন কান্ট্রি হতে পারে, একটা কান্ট্রি এখানে দেয়া রয়েছে সুইজারল্যান্ড, বা আরো যে যে কান্ট্রি আছে। তো সেই কান্ট্রির যে 25% ইন্ডিয়ান টুরিস্ট সেই কান্ট্রিগুলোতে গিয়েছিল, সরি 20%, এই 20%-এর ভ্যালুই 100 lakhs। সো 20%-এর ভ্যালু যদি 100 লাখ হয়ে থাকে, 100%-এর ভ্যালু কত হবে স্যার? 25 দিয়ে মাল্টিপ্লাই করলেই 100 হয়ে যায়। তো 100-কেও আমরা কি করব? 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আমরা অত কিছু লিখতে যাব না, যেটুকু দরকার আমাদের সেটুকু শিখবো। তো দেখো 100%-এর ভ্যালু কত পেলাম? 500 lakhs। এই পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। বেশ, আমরা মোটামুটি যে পপুলেশনটা যে পপুলেশনটা ইন্ডিয়া থেকে আদার্স কান্ট্রিতে, জাপান, ইউএসএ, ইউকে অ্যান্ড আদার্স কান্ট্রিতে ট্রাভেল করতে গেছিল, সেই পপুলেশনটা আমরা বার করে নিয়েছি 500 lakhs। নেক্সট কি বলেছে সেটা আমরা দেখবো এবার। Then the number of 30 to 40 years old Indian tourists who went abroad in the years.
এই যে 30 to 40 ইয়ার্স, এই ইন্ডিয়ান টুরিস্ট, তার পার্সেন্টেজ দেয়া রয়েছে 15%। তো টোটাল টুরিস্টের মধ্যে এই 15%-এর ভ্যালুটাই আমাদের জানতে চেয়েছে, আর এটা বার করলেই অ্যান্সার। তো টোটাল 100%, 500 lakhs। 15%-এর ভ্যালু কত স্যার? চলো ক্যালকুলেশন করা যাক। 15% ভ্যালু ক্যালকুলেশন করো। 500 ইন্টু 1500 কত হচ্ছে স্যার? 75 lakhs। এটা আমাদের অ্যান্সার হলো। তো এর থেকে বেশি সহজ কি পৃথিবীতে কিছু আছে? একটা অ্যারিথমেটিক করতে গেলেও অনেক ভাবতে হয় আমাদের, অনেক। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, কত বড় বড় তার সলিউশন। কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন গুলো দেখে আমরা প্রথমেই ঘাবড়ে যাই যে বাবা, দুটো টেবিল দিয়েছে কিন্তু আদেও কিছুই না। তো প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে তো এটা? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ। বেশ, আমি তাহলে পরেরটাই যাই। নেক্সট দেখো, if the tourist traffic from India to USA, তার একটা নাম্বার দেয়া রয়েছে যে ইন্ডিয়া থেকে ইউএসএ তে ট্রাভেল করেছিল। আচ্ছা, ট্রাভেল করেছিল সেটা বলেনি, পুরোটা পড়ে নি আমরা। ইন্ডিয়া টু ইউএসএ ইজ 1,65,000 মোর দেন দ্যাট অফ ইউকে দেন। এই পর্যন্ত পড়েছি আমরা, এটা একটা স্টেপ। তো কি বলছে যে ইন্ডিয়া থেকে ইউএসএ তে যারা ট্রাভেল করেছিল এবং যারা ইউকে তে গেছিল, তার একটা ডিফারেন্স দেয়া রয়েছে। ডিফারেন্স কি দেয়া রয়েছে? 1,65,000। আচ্ছা, এই ডিফারেন্সটা দেয়া রয়েছে। তো এখানে দেখো ইউএসএ আর ইউকে, তার পার্সেন্টেজ ওয়াইজ ডিফারেন্স কত আসছে? পার্সেন্টেজ ওয়াইজ ডিফারেন্স কত আসছে? 40 থেকে 10% বাদ দাও, 30%। এটাই পার্সেন্টেজ ওয়াইজ ডিফারেন্স। তো এই 30%-এর ভ্যালুটাই দেখো এখানে দেয়া রয়েছে যে 1,65,000। বলছে মোর দেন, যে ইউকে থেকে ইউএসএ তে গেছিল 1,65,000 মোর দেন, মানে এত বেশি জন ইউকে থেকে ইউএসএ তে গেছিল। তো পার্সেন্টেজেও বলেছে যে ইউকে তে 10% আর ইউএসএ তে 40% গিয়েছিল। তো 10-এর থেকে 40 কত পার্সেন্ট বেশি ইউএসএ তে গেছিল ইন্ডিয়া থেকে? 30% পিপল। তো সেই 30%-এর ভ্যালু এখানে দেয়া রয়েছে 1,65,000। মোটামুটি ক্লিয়ার হয়েছে? তিরিশ হ্যাঁ স্যার। পার্সেন্টের ভ্যালু কি দেয়া রয়েছে স্যার? এটা হচ্ছে 30%-এর ভ্যালু। যাই হোক, এবার পরের স্টেপটা আমরা বুঝবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডিয়ান ওভারসিজ টুরিস্ট ট্রাফিক ইন দ্য এজ গ্রুপ অফ 40 to 50 years অ্যান্ড 30 to 40 years? তো দেখো, এই যে 30 to 40 ইয়ার্স, এর সাথে কার ডিফারেন্স বলেছে? 40 to 50 ইয়ার্স, তার ডিফারেন্স বলেছে। সেই ডিফারেন্স পার্সেন্টটা বার করলেই আমাদের অ্যান্সার। দেখো কত পার্সেন্ট ডিফারেন্স? 5% ডিফারেন্স হচ্ছে। 30%-এর ভ্যালু দেয়া রয়েছে আমাদের কোশ্চেনে। 1%-এর ভ্যালু কত স্যার? 5%-এর ভ্যালু কত? এই 5%-এর ভ্যালুটাই তোমার অ্যান্সার। ক্যালকুলেশন করা যায়। 1%, 165,000 বাই 30, আর 5%-এর ভ্যালু মাল্টিপ্লাই 5।
করে দাও। 27500, এই হচ্ছে অ্যান্সার। এখানে কি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? একটু রেসপন্স করবে প্রত্যেকে। বেশ, অসুবিধা না থাকলে আমি পরের কোশ্চেনে যাব। আচ্ছা, এক্সাম হলে বুঝতে পারবে তার জন্য তো আমরা আছি। তোমাদের এই ডেটা ইন্টারপ্রিটেশন, লজিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক পুরো পোর্শনটাই আমি কভার করে দেব একদম। আর এতটুকু কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে কোশ্চেনে যদি 10টা কোশ্চেন আসে পরীক্ষায়, 10টা কোশ্চেনের 10টাই তোমরা অ্যান্সার করে আসতে পারবে, এতটাই সহজ। নেক্সট, if the total number of Indian tourists who went abroad to countries other than Japan, USA and UK, আচ্ছা দেখো, ইন্ডিয়া থেকে যে টুরিস্টরা আদার্স কান্ট্রিতে ট্রাভেল করতে গিয়েছিল তার মধ্যে কিছু রেস্ট্রিকশন দিয়েছে যে জাপান, USA অ্যান্ড ইউকে বাদে, জাপান, USA, ইউকে বাদে যে পিপল আদার্স কান্ট্রিতে গিয়েছিল তাদের নাম্বার দেওয়া রয়েছে 5 lakhs। তো আদার্স কান্ট্রিতে 20% পিপল গিয়েছিল, তার ভ্যালু দেওয়া রয়েছে কত স্যার? 5 lakhs ইন 2022, 2022-এর সেই ডেটা। দেন হোয়াট ওয়াজ দ্য ভলিউম অফ ইন্ডিয়ান টুরিস্ট টু USA ইন দ্য ইয়ার? তাহলে স্যার ইন্ডিয়া থেকে ইউএসএ তে যে টুরিস্ট গিয়েছিল, যে পিপলরা গিয়েছিল, তার নাম্বার কত? তার নাম্বার কত? সেটাই চেয়েছে, সেটাই চেয়েছে, তাই তো? তো এটা কি করে দেওয়ার প্রয়োজন আছে? এটা করে দেওয়ার প্রয়োজন আছে? তাহলে দেখো, তো 5 lakhs হচ্ছে এই 20%-এর ভ্যালু 5 lakhs। তো ইউএসএ তে কত পিপল ট্রাভেল করতে গেছিল? 40%। সো 20%-এর ভ্যালু যদি 5 lakhs হয়ে থাকে, 5 lakhs, 40%-এর ভ্যালু কত হবে স্যার? 20 থেকে 40 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই 40 পাওয়া যায়। তো 5 কেও 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 10 lakhs। কোনো জায়গাতে কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? না স্যার। বেশ, নেক্সট কোশ্চেন। আচ্ছা, consider that the total number of Indian tourists who went to Japan in 2022 was 24,000। বেশ, এই পর্যন্ত পড়ে আমরা স্টপ থাকবো। ডেটা ইন্টারপ্রিটেশন তো একটু একটু করে পড়বো, আর কি চেয়েছে সেই অনুযায়ী কাজ করব। তো দেখো, যে যে পিপল ইন্ডিয়া থেকে জাপানে গেছিল 2022-এ, তার একটা নাম্বার দেওয়া রয়েছে কত? 24,000। তো জাপানের পার্সেন্টেজটা কত? 30%। তার ভ্যালু কত দেওয়া রয়েছে স্যার? 24,000, তাই তো? 24,000। বেশ, তারপর কি বলছে? ইফ এ ওয়াজ দ্য নাম্বার অফ ইন্ডিয়ান টুরিস্ট হু ওয়েন্ট টু ইউকে, এই যে ইউকে তে যে নাম্বার অফ পিপল গিয়েছিল তাদেরকে কি বলে ডিনোট করছে? এ, ইউকে তে যে পিপলরা গিয়েছিল তাদের একটা নাম্বার কোশ্চেনে দেয়া রয়েছে, ধরি এ। আমরা বলি না যে অঙ্ক করার সময় ধরি এক্স, এক্স ধরে অঙ্ক করলাম। তো জীবনে এক্স কখনোই ধরতে নেই। তো যাই হোক, তো
এই ভ্যালুটা হচ্ছে 20%। কি এর নাম্বারটা হচ্ছে স্যার এ। বেশ। তারপর তারপর কি বলছে, অ্যান্ড বি ইজ দ্য নাম্বার অফ ইন্ডিয়ান ওভারসিজ টুরিস্ট হু ওয়াজ হু ওয়াজ greater than or equal to 50 years old, then a b equal to a আর b এর ভ্যালু চাইছে। এ আর বি এর ভ্যালু চাইছে। ভ্যালুটা তোমরাই বলতে পারবে। স্যার 30%-এর ভ্যালু যদি 24,000 হয়, 10%-এর ভ্যালু কত? 10%-এর ভ্যালু কত? আর কিছু অ্যান্সার আমাকে করে দিতে হবে। তবুও একটু করে দিই। দেখো, 30%, খাতা কলমে অ্যান্সার না করলে না আমাদের মন ভরে না। এই জন্যই খাতা কলম বা মানে লিখে লিখে অ্যান্সার করা দরকার। কিন্তু এই অ্যান্সার গুলো তোমরা আমার সাথে থাকলে মুখে মুখেই করতে পারবে। 30%-এর ভ্যালু দেওয়া হচ্ছে 24,000। আর কি চেয়েছে? 10%। 10%, এই ডেটাটা ছিল জাপানের, ইউকে। 10%, তো 10% কত স্যার? এইট। স্যার 8,000। এর ভ্যালু 8,000। তো দেখো যে পরেরটা আমাদের না জানলেও চলবে। এখানে অপশানে কোনটা 8,000 আছে সেটাই খুঁজে নেব আমরা। কোনটা রয়েছে? অপশন ডি বা 4 নাম্বার অপশন। আর একবার বলবেন, ওটা বুঝলাম না, 10%টা। 10%টা দেখো, 30%-এর ভ্যালু কত? 24,000। তো 10%-এর ভ্যালু 30 থেকে 10-এ পৌঁছাতে গেলে কি করতে হয়? ডিভাইড বাই 3, তবেই তো 10 পাওয়া যায়। তো 24,000-কে ডিভাইড বাই 3 করো মনে মনে, তাহলেই তো 10%-এর ভ্যালুটা পাবো, 8,000। 24,000-কে 3 দিয়ে ভাগ করলে 8,000 পাওয়া যায় না? ক্লিয়ার হয়েছে? মানে আমরা পড়তে পড়তে খুব শর্টে, খুব ট্রিকি মেথডে ক্যালকুলেশন গুলো করে থাকি। এবার তোমরা যদি বলো যে না স্যার আপনি আমাদের একদম মানে ধরে ধরে সেই ক্যালকুলেশন যেভাবে করে সেইভাবে শেখান, আমরা 1 ঘন্টাটা 2 ঘন্টায় শিখবো, তাহলে আমি ওইভাবে শেখাবো, আমার কোনো আপত্তি নেই। যাই হোক, প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে তো যে কিভাবে 8,000 এলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। বেশ। এবারে একটা ডেটা দিয়ে আমরা মোটামুটি অ্যান্সারটা করতে পেরেছি, যেহেতু অপশন গুলো আলাদা ছিল। এবার যদি অপশন গুলো এক থাকতো, কোশ্চেন তো হতেই পারে তোমাদের মধ্যে যে স্যার যদি অপশন গুলো একই রকম থাকতো তাহলে তো আহ, পরের ডেটাটা আপনি করে দেখান। তো সেটা করে দেখাই। দেখো যে এই যে 50 ইয়ার্স, এখানে পার্সেন্টেজ কত? 50%, তাই তো? তো 10%-এর ভ্যালু যদি 8,000 হয়, 50%-এর ভ্যালু কত স্যার? 50%। 40,000। 5 দিয়ে হ্যাঁ স্যার, গুণ 40,000। হ্যাঁ, গুণ কিভাবে হয়ে যাবে। পেলাম? 5 দিয়ে পেলাম। সো এটাকেও 5 দিয়ে গুণ করে দেব, 40,000। অ্যান্সার পাওয়া গেল। আমি কিন্তু বেশি লিখছি না, তোমরা বুঝতে পারছো তো? বেশ। তারপর the ratio of the number of Indian tourists who went to USA to the number of Indian tourists who went abroad. আচ্ছা, দুটো রেশিও এখানে আনতে হবে। কি কি রেশিও? একটা হচ্ছে হু ওয়েন্ট টু ইউএসএ, যারা ইউএসএ তে গেছিল তাদের সঙ্গে। আর একটা হচ্ছে অ্যাবর্ড। তো অ্যাবর্ডের ক্ষেত্রে আবার কি দেয়া রয়েছে? অ্যান্ড ওয়ার বিলো 40 ইয়ার্স অফ এজ,
যারা অন্যান্য কান্ট্রিতে গেছিল তারা কি 40 ইয়ার্স এর নিচে তাদের এজ। তো এখানে দেখো 40 ইয়ার্স এর নিচে কত পার্সেন্ট পপুলেশন অন্যান্য কান্ট্রিতে গিয়েছিল? 15%। আর এই যে 30 ইয়ার্স, এরা তো 40-ই নিচে। তো দুটো 15ই আমরা নিয়ে নেব, বিলো 40 ইয়ার্স। তো ইউএসএ তে কত পার্সেন্ট পপুলেশন ছিল? 40%। আর বিলো 40, 15 প্লাস 15%। রেশিও কি আমাকে শেখাতে হবে? 40%, 30%, পার্সেন্ট পার্সেন্ট কেটে দাও, জিরো জিরো উড়িয়ে দাও। 4 কত is to 3. রেশিও? 4:3। অপশন ডি। যে টেবিলটা আমরা এইমাত্র সলভ করলাম, এটা 2023-তে আসা কোশ্চেন, একদম রিসেন্ট কোশ্চেন। তো আমরা শিখলাম। এবার তোমাদের কি কোনো জায়গাতে কোনো ডাউট রয়েছে এই টেবিলটার উপরে? বেশ, পরের টেবিলে যাই তাহলে। কোশ্চেন কিভাবে চেঞ্জ হচ্ছে বছর বছর, সেটা তোমরা এই ক্যালকুলেশন গুলো করলেই বুঝতে পারবে যে কোশ্চেন কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখো, ঠিক তার আগের বছরের এই টেবিলটা রয়েছে, একটা টেবিলের মধ্যেই পুরো ডেটাটা দেয়া রয়েছে। কিন্তু এই বছরে কি হয়েছে, টেবিলটাকে ব্রেক করে অনেকটা পাজেলড করে দিয়েছে স্টুডেন্টদের। তো আমাদের সম্পূর্ণটাই শিখতে হবে একদম গোড়া থেকে। পরবর্তীতে ক্লাসগুলোতে সবটাই করানো হবে তোমাদের হাতে ধরে ধরে। আজকে তোমরা একটা ইন্ট্রোডাকশন ক্লাস হিসাবে তোমরা এটুকু শিখে নাও। বেশ, এখানে একটা টেবিল দেয়া রয়েছে। কি বলেছে যে টেবিলটা দেখে আমরা বুঝতে পারছি যে বাঁদিকের ঘরে স্টুডেন্টদের একটা ডেটা দেয়া রয়েছে। স্টুডেন্ট 1, মনে করো এটা কোনো একজন স্টুডেন্টের নামও হতে পারতো। স্টুডেন্ট 2, 3, 4, 5, 7, 7জন স্টুডেন্টের একটা ডেটা দেয়া রয়েছে। আর এখানে সাবজেক্ট 1, 2, 3, 4, 5 করে 5টা সাবজেক্টের স্কোর দেয়া রয়েছে। এই পর্যন্ত আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছ না তোমরা? না না, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, বেশ। তো একটা ডেটা দেয়া রয়েছে, এবারে ইনস্ট্রাকশন কি দিয়েছে সেটা আমরা পড়ব। The following table given the percentage of marks obtained by 7 students in 5 different subjects in an examination. এটা তো আমি তোমাদের অলরেডি বলেই দিয়েছি। আর দেখো, the maximum marks in the exam is 100। তো এই প্রতিটা সাবজেক্টের ম্যাক্সিমাম মার্কস তাহলে কত স্যার? 100। সো ম্যাক্সিমাম মার্কস যদি 100 করে হয়, ফুল মার্কস কত? পরীক্ষাটা কত নাম্বারে হয়েছিল? 5টা সাবজেক্ট ছিল। তাহলে আমরা বলতে পারি প্রতিটা সাবজেক্টের যদি ম্যাক্সিমাম মার্কস 100 হয়, তাহলে 5টা সাবজেক্টের মার্কস 500 হবে। সো 500 এ এক্সামটা ছিল, তাই তো? টোটাল মার্কস 500। আর
প্রতিটা সাবজেক্টের ফুল মার্কস 100। এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার তো? তাহলে এবার কোশ্চেনে যাওয়া যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হুজ অ্যাভারেজ মার্কস ইন মোর দেন 60%। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকেই খুঁজে বার করো যে যাদের অ্যাভারেজ মার্কস হচ্ছে 60%। যাদের অ্যাভারেজ মার্কস কত? 60%। এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে প্রতিটা সাবজেক্টের 500 এর মধ্যে প্রতিটা স্টুডেন্ট কত পেয়েছে সেটা আগে বার করে নিতে হবে, আর তার পার্সেন্টেজটা বার করে নিতে হবে। তার কারণ যা কোশ্চেন আমি দেখছি এই টেবিলটার ওপরে, এটা আমাদের লাগবে। সেটা তাহলে আমরা করে নিই আগে। তো দেখো স্টুডেন্ট 1, এই স্টুডেন্টটা বলেছি তোমাদের টোটাল মার্কস কত? 500। তো 500 কত পেয়েছে সেটা আমরা দেখব। তো এগুলোকে যদি পরপর অ্যাড করি আমি, তাহলে কত হবে স্যার? 275। আর অ্যাভারেজ কত তাহলে? অ্যাভারেজ অ্যাভারেজ কিভাবে ক্যালকুলেশন করে তোমরা আমাকে একটু বলতে পারবে? একটা ছাত্র যদি 500-র মধ্যে 275 পায়, অ্যাভারেজ গড় নাম্বার তার কত হলো? কিভাবে বার করি আমরা? 5 দিয়ে দুশো ভাগ করে দিতে পঁচাত্তর হবে। বাই 500 × 100। এইভাবে আমরা করে থাকি। যেটা আমরা মুখে মুখে করি, কি করি যে কাউকে আমরা কোশ্চেন করি যে এইচএস এর রেজাল্ট কত হলো তোর, তো 5টা বা 6টা যাই সাবজেক্ট থাকুক না কেন, আমরা কি করি একদম শর্টকাটে যে কত পেয়েছে সেটাকে ওই সাবজেক্টের নাম্বার দিয়ে ভাগ করে দিই, এইভাবে বার করি। তো আমরাও এই শর্টকাটটুকুই মনে রাখবো। তো তাহলে দেখো কত হচ্ছে, 55%। তারপর নেক্সট নেক্সট ডেটাগুলোকে অ্যাড করব। নেক্সট ডেটাগুলোকে অ্যাড করলে যেটা পাবো 330। অ্যাভারেজ 5। এভারেজ করলে দেখো 66% হবে। তাই তো হচ্ছে। তারপর নেক্সট স্টুডেন্ট 3। এইভাবে ক্যালকুলেশনটা আমরা করে নেব যাতে আমাদের পরবর্তীতে আর কোনো অসুবিধে না হয়। 348 তার অ্যাভারেজ 5 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ বার করা যায় 69.6। তারপর সবকটা টেবিলকে এইভাবে আমরা ক্যালকুলেশন করে নেব। 09 এর অ্যাভারেজ আসবে 61.8। তোমরা বুঝতে পারছো তো? স্টুডেন্ট 5 দেখো 317 অ্যাভারেজ 63.4। তো এইভাবে আমাদের প্রতিটাই ক্যালকুলেশন করে নিতে হবে। প্রতিটা স্টুডেন্টের এই ডেটাটাই আমাদের লাগবে। দেখো 337 অ্যাভারেজ 67.4। আমি না এই এই জায়গাটা আর লিখছি না যে অ্যাভারেজটা কিভাবে বার করতে হয়, বারবার আর লিখছি না।
দেখো এগুলো অ্যাড করলে, প্রতিটা সাবজেক্টের নাম্বার অ্যাড করলে মোটামুটি হবে 290, অ্যাভারেজ 58%। অ্যাভারেজ গুলো কিন্তু সবসময় পার্সেন্টেজে হয়, আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করলাম। বেশ, এবার কি বলছে, ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ হুজ অ্যাভারেজ মার্কস ইন মোর দেন 60%। আচ্ছা, তোমরা এই টেবিলটা দেখে বলো তো যে কতজন স্টুডেন্ট কতজন স্টুডেন্ট 60% বা অ্যাবভ পেয়েছে, কতজন স্টুডেন্ট? এইমাত্র আমি ক্যালকুলেশন গুলো করলাম, দেখো 1 2 5 জন। 3 4 5 জন, 5 জন স্টুডেন্ট পেয়েছে। তাহলে 60% বা অ্যাবভ পেয়েছে 5 জন স্টুডেন্ট। সো পার্সেন্টেজ ক্যালকুলেশন করব সেই 5 জন স্টুডেন্ট, কতজন স্টুডেন্টের মধ্যে 5 জন স্টুডেন্ট অ্যাবভ পেয়েছে 60 বা অ্যাবভ? 7 জন স্টুডেন্টের মধ্যে, তাই তো? সো পার্সেন্টেজ পার্সেন্টেজ কতজনের মধ্যে? 7 জনের মধ্যে কতজন? 5 জন। পার্সেন্টেজ কি দিয়ে ক্যালকুলেশন করে স্যার? 100 দিয়ে। করে ফেলো। কোনোটাকে দিয়ে কোনোটা কাটাকাটি যাচ্ছে? কিছুই যাচ্ছে না। তাহলে কি স্যার? 500/7 অপশানে নেই, সেটা নেই। তাহলে কি করব? দেখো 7 7, হ্যাঁ 7 তো হবেই, তাহলে 7 দিয়ে কিছু একটা হবে স্যার। 7 দিয়ে একটাই অপশন আছে, অপশন সি। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? কোনো জায়গাতে কি বুঝতে অসুবিধা আছে এই টেবিলটা নিয়ে? বেশ, তাহলে পরেরটাই যাই। একটু রেসপন্স করবে সবাই, একটু রেসপন্স করলে ভালো লাগে, ক্লাসটা করাতেও এনার্জি পাওয়া যায়, আর নতুন নতুন কিছু তোমরাই তোমরাই শিখতে পারবে। বেশ, নেক্সট, ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হ্যাভিং মোর দ্যান 60% ইন এভরি সাবজেক্ট। দেখো, ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হ্যাভিং মোর দ্যান 60% ইন এভরি সাবজেক্ট। সেই স্টুডেন্ট গুলোকেই খুঁজে বার করব এবার আমরা, যে স্টুডেন্ট গুলো কি প্রতিটা সাবজেক্টে 60% তার বেশি পেয়েছে। 60% তার বেশি পেয়েছে প্রতিটা সাবজেক্টে, সেই স্টুডেন্ট গুলোকে আমরা খুঁজে বার করব। প্রতিটা সাবজেক্টে 60% বেশি। দেখো স্টুডেন্ট 1, প্রথমেই দেখছি ও সাবজেক্ট 1-এ 40%, তাহলে একে কি আমরা নেব? নেব না। আমাদের কি চেয়েছে? প্রতিটা সাবজেক্টে 60%-এর বেশি। দেখো স্টুডেন্ট 2, হ্যাঁ 100-র মধ্যে 60 পেয়েছে, মানে 60% পেয়েছে। 70 75 65, হ্যাঁ মোটামুটি এ 60%-এর বেশি পেয়েছে। তারপর দেখো স্টুডেন্ট 3 কি 60%-এর বেশি পেয়েছে? হ্যাঁ, স্টুডেন্ট 3 কেও নিয়ে নাও। বেশ, আর বাকিগুলো দেখো শুরুতেই স্টুডেন্ট 450 বাদ। তারপর দেখো স্টুডেন্ট 5 একটাতে 58 পেয়েছে, নেব না, মোটামুটি কোনোটাই আর নেওয়া যাচ্ছে না। আমরা যেটা নেব, দুজনকে নেব। চলো পার্সেন্টেজ ক্যালকুলেশন করব। দুজন কতজনের মধ্যে? 7 জনের মধ্যে কত পার্সেন্ট স্যার? স্যার 100%। অপশন বি কি? অপশন বি, হ্যাঁ অপশন বি অ্যান্সার। দেখো কোনোটা দিই কোনোটা যখন যাচ্ছে না, 2007 করে ফেলো। 7 2 14, তো মোটামুটি আমি বুঝতেই পারছি যে অ্যান্সার কি হতে পারে স্যার, 2 দিয়ে শুরু হবে। এখানে দেখো অপশনে রয়েছেই একটা অপশন বি, তো 28.57। আমি মোটামুটি যতটা শর্টে করানো যায় তোমাদেরকে করাচ্ছি, বাকি ক্লাসে তোমাদেরকে একদম ধরে ধরে আমি বুঝিয়ে দেবো যে কিভাবে কি হলো স্যার, একদম। তো যেরকম ধরো এই যে এখানেই
এখানেই, যে যখন আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, একদম এক্সাক্ট ওয়েতে যদি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ডিভাইডেড বাই 5 করেছি আমি, এটা নয়। সেই ক্ষেত্রে কি করব, 275 বাই 500 ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন করার এক্সাক্ট ওয়ে। কিন্তু কি, আমাদের সুবিধার্থে আমাদের সুবিধার্থে আমরা এইভাবে ক্যালকুলেশনটাকে ছোট করে নিই। এখন কারো রেজাল্ট, কোনো স্টুডেন্টের রেজাল্ট যদি আমি দেখতে বসি, তাহলে ওর রেজাল্টটা হাতে নিয়ে আবার পেন পেপার বার করে এই ক্যালকুলেশনটা তো আমাদের পক্ষে করা ইম্পসিবল। তো আমরা কি করি, নিজেরাই শর্ট করে নিয়েছি যে ভাই চল, যতগুলো সাবজেক্ট আছে আর যত পেয়েছিস সেইভাবে ডিভাইড করে নেব। খুব মুখে মুখে আমরা পার্সেন্টেজ বার করে নিই। তো সেটাই আমি ক্লাসটাতে করছি। চলো দেখো, ফাইন্ড আউট দ্য রেশিও বিটুইন স্টুডেন্ট হ্যাভিং হাইয়েস্ট টোটাল মার্কস অ্যান্ড দ্য স্টুডেন্ট হ্যাভিং দ্য লোয়েস্ট টোটাল মার্কস। সেই স্টুডেন্ট গুলোকে খুঁজে বার করব যারা একদম হাইয়েস্ট নাম্বার পেয়েছে আর একদম লোয়েস্ট নাম্বার পেয়েছে, সেই স্টুডেন্টদেরকে খুঁজে বার করব প্রথমে। তো দেখো যে টোটাল মার্কসে কোন স্টুডেন্ট হাইয়েস্ট পেয়েছে সেটা আমরা দেখব। তো টেবিলে প্রথমেই করেছিলাম আমি ক্যালকুলেশনটা, দেখো টোটাল মার্কসে হাইয়েস্ট পেয়েছে, টোটাল মার্কসে হাইয়েস্ট পেয়েছে স্টুডেন্ট 3। স্টুডেন্ট 348, এই হচ্ছে টোটাল মার্কসে হাইয়েস্ট পেয়েছে। আর লোয়েস্ট পেয়েছে, দেখো সব থেকে লোয়েস্ট নাম্বার আছে এখানে 275, মানে স্টুডেন্ট 1। এবার চলো কোশ্চেনে যাওয়া যাক। দেখো তাহলে স্টুডেন্ট 1 লোয়েস্ট আর স্টুডেন্ট 3 হচ্ছে হাইয়েস্ট। বেশ, এটা আমরা বুঝেছি। তারপর দেখো কি চেয়েছে, এবার সেটা আমরা বার করব, দ্য রেশিও। রেশিও কাদের কাদের মধ্যে, রেশিও হাইয়েস্ট আর লোয়েস্টের রেশিও। আর কি করে দিতে হবে, সো রেশিও রেশিওটা বার করে নেব, হাইয়েস্ট আর লোয়েস্ট, হাইয়েস্ট আর লোয়েস্ট। তো এদের টোটাল নাম্বার কত ছিল, একজনের টোটাল নাম্বার ছিল স্যার 348, স্টুডেন্ট 3, আর একজনের টোটাল নাম্বার ছিল 275। তো চলো 348 টু 275, কোন অপশনটা, অপশন ডি। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। নেক্সট, হ্যাঁ স্যার। find out the difference between average marks in subject 1 and average marks in subject 2। এতক্ষণ আমরা যেটা করছিলাম, আমরা স্টুডেন্টদের এভারেজ মার্কস, টোটাল মার্কস এগুলো নিয়ে খেলা করছিলাম। কিন্তু এখন কি চেয়েছে, এখন দেখো আরেকটু উল্টোটা, মানে আমাদেরকে আরো খাটাতে চাইছে। কি বলছে, ডিফারেন্স দ্য এভারেজ মার্কস ইন সাবজেক্ট 1। এই সাবজেক্ট 1 এর এভারেজ মার্কস আর সাবজেক্ট 2 এর এভারেজ মার্কস এর ডিফারেন্স। তো প্রতিটা মার্কস আবার ওপর থেকে নিচ পর্যন্ত ক্যালকুলেট অ্যাড করতে হবে। তো করলে আমরা এভারেজ মার্কসটা পাবো, সরি টোটাল মার্কসটা পাবো। তো দেখো মোটামুটি ভাবে সাবজেক্ট 1 এর যতগুলো স্টুডেন্ট আছে তাদের এই মার্কসটাকে আমরা অ্যাড করব। অ্যাড করলে যেটা আমরা পাবো 516 আর 416। আর সাবজেক্ট 2 এর টোটাল মার্কস আমরা যেটা পাবো সেটা হচ্ছে 555504440। বেশ, এই দুটো মার্কস আমরা পেয়েছি। এগুলো হচ্ছে কি ফুল মার্কস, যে এই 7টা স্টুডেন্ট সাবজেক্ট 1-এ এত নাম্বার পেয়েছে। বোঝা গেল? সাবজেক্ট 2-তে এই নাম্বারটা পেয়েছে, কিন্তু এদের অ্যাভারেজ বার করতে হবে আমাদের, এদের অ্যাভারেজ বার করতে হবে। সেই অ্যাভারেজের রেশিও, আচ্ছা ডিফারেন্স চেয়েছে, সরি ডিফারেন্স। তো অ্যাভারেজ করা যাক। দেখো সাবজেক্ট 1
সাবজেক্ট 1। সেই ক্ষেত্রে 416। অ্যাভারেজ বার করার জন্য কতগুলো সাবজেক্ট আছে? 7টা সাবজেক্ট। অ্যাভারেজ কত হবে স্যার? 59.42 এরকমই কিছু একটা আসবে। তারপর অ্যাভারেজ সাবজেক্ট 2 4407 দিয়ে ডিভাইড করো, 62.85। এই পেলাম আমরা, এই পেলাম। এবার কি বলেছে? ডিফারেন্স। ডিফারেন্সটা আমাদের বার করতে হবে। তো চলো ডিফারেন্সটা বার করা যাক। তো এই 62.85 এর থেকে বাদ দিয়ে দাও 59.42, যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। আর কি কিছু বলতে হবে? দেখো এই যে 2 আছে শেষে, আর এর শেষে কত আছে? 5 আছে। 5-এর থেকে 2 বাদ দিলে কত পাওয়া যায় স্যার? 3 পাওয়া যায় না? তাহলে অপশনের লাস্ট ডিজিট 3 কার আছে? অপশন এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা 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 আচ্ছা। স্যার এটা বি উত্তর হবে। আচ্ছা, এখানে একটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে। আমরা যে ট্রিক্সটাকে কাজে লাগাচ্ছিলাম এখানে, যে লাস্ট ডিজিটটা দেখে আমরা বার করে নেব, কিন্তু এখানে যে অ্যান্সারটা আসবে সেটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে। ফুলফিল অ্যান্সার আমরা পাবো না, এখানে সেই অপশনটাই দেয়া নেই। তো যাই হোক, চলো অ্যাপ্রক্সিমেটলি আমরা অ্যান্সারটা করি। তাহলে আমাদের ডিফারেন্সটা ক্যালকুলেশন করতে হবে, আর একটু খাটনি বেড়ে গেল আমাদের। ডিফারেন্স 62.85 মাইনাস 59.42। বেশ, এখানে আমরা কত পাবো? 3.43। কিন্তু এটা কি আমাদের কোথাও অ্যান্সারে দেয়া রয়েছে? নেই। কিন্তু এটাকেই মানে ভুল করানোর জন্য এই থ্রি স্যার পয়েন্ট এটা ওয়ান কি থ্রি ডি দিয়ে হবে? রেখেছে। স্যার এটা কি না, ডি এটা হবে? ডি হবে না। এটা ডি হবে না, স্যার এটা এখানে তো অপশন বি হবে। স্যার হুম, এখানে তো সাবজেক্ট বলেছে, তাহলে সেক্ষেত্রে হুম। ডিভাইডটা 5 দিয়ে করতে হবে না? না না, 5 দিয়ে কেন ডিভাইড করব এখানে আমরা? এখানে এভারেজটা কি বলেছে, কি বলেছে বুঝতে হবে আমাদের। ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ মার্কস ইন সাবজেক্ট 1। এই যে সাবজেক্ট 1-এ যতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, তারা যে মার্কস পেয়েছিল সেই মার্কসটা, আর সাবজেক্ট 2 সেই মার্কসটার অ্যাভারেজের ডিফারেন্স। বোঝা গেল? যদি স্টুডেন্টের হিসাব আসতো তখন 5 দিয়ে ডিভাইড করতাম, তার কারণ এই রোতে আমরা চলতাম। যখন এই রোতে আসি, ওপর থেকে নিচে দেখো স্টুডেন্টের হিসাবটা আসছে, তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট নাম্বার দিয়ে ডিভাইড করব। বোঝা গেল? হ্যাঁ আর স্যার বুঝতে কোশ্চেনেও পেরেছি। চেয়েছে তাই। তো দেখো এখানে যেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে, যে স্যার এখানে তো 3.43 আসছে, আমরা মানে বিয়োগ করার একদম শেষ সর্বোচ্চ সীমা পর্যন্ত পৌঁছে গেছি, তবুও এইটাই আসছে, এর বাইরে কিছু আসছে না। কিন্তু অপশানে এটা নেই। তো মোটামুটি ধরো অ্যাপ্রক্সিমেটলি এই 3.43টাকে আমরা এটা করতে পারি 3.45। এটা হলো অ্যান্সার। তো 3.45 অপশন বি। বেশ। হুম। তারপরেরটা দেখো, ইন হুইচ সাবজেক্ট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ বেস্ট? ওভারঅল পার্সেন্টেজ বেস্ট কোন সাবজেক্টটা ওভারঅল পার্সেন্টেজে বেশি, বা কোন সাবজেক্টের ছেলেমেয়েরা ওভারঅল পার্সেন্টেজে বেশি নাম্বার পেয়েছে, সেটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। দেখো সাবজেক্ট 1টা আমরা একটু আগেই বার করেছি 416। সাবজেক্ট 2টাও বার করেছিলাম 440। সাবজেক্ট 3টা দেখো অ্যাডিশন করে কত আসছে?
সাবজেক্ট থ্রিতে আসছে স্যার 461। সাবজেক্ট ফোরে টোটাল নাম্বার কত উঠেছে? 429। সাবজেক্ট ফাইভের ক্ষেত্রে টোটাল নাম্বার কত উঠেছে স্যার? সবকটা এডিশন করলে দেখো 8822 064। এই হলো নাম্বার। এবারে দেখো কি বলেছে, ইন হুইচ সাবজেক্ট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ বেস্ট। কোন সাবজেক্টে সব মানে ওভারঅল পার্সেন্টেজে ছেলেমেয়েরা কোন সাবজেক্টে বেশি নাম্বার ক্যারি করেছে। তো কোন সাবজেক্টে, এখানে আমাদের পার্সেন্টেজের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার প্রয়োজনই নেই, যেহেতু আমরা প্রতিটাকে 7 দিয়ে ডিভাইড করব, 7 দিয়ে। সো যার নাম্বার বেশি তাকে 7 দিয়ে ডিভাইড করলে তো সেই বেশিটাই পাওয়া যাবে, তাই না? তো এখানে দেখো কোনটা সব থেকে বেশি, 461। সাবজেক্ট থ্রিতেই ছেলেমেয়েরা বেশি নাম্বার ক্যারি করেছে, সাবজেক্ট থ্রিতে ছেলেমেয়েরা বেশি নাম্বার ক্যারি করেছে, তো আমরা দেখেই বুঝে যাচ্ছি। তো অপশন বি হলো অ্যান্সার। যদি 7 দিয়ে ডিভাইড করি স্যার কত আসবে, একবার একটু ক্রস চেক করে নেওয়াও দরকার, তো সেটা করি। 65.85। আর এটাকে যদি 7 দিয়ে ডিভাইড করি স্যার কত পাওয়া যাবে? 65.71। তো 71 থেকে তো 85 অনেকটাই বেশি, তাহলে ছেলেমেয়েরা কোন সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছে বা পার্সেন্টেজ ওয়াইজ বেশি পেয়েছে? সাবজেক্ট থ্রি। এই টেবিলের 5টা ক্যালকুলেশন করে ফেলেছি আমরা। তোমাদের কি কোনো জায়গাতে কোনো ডাউট রয়েছে, বুঝতে অসুবিধা থাকলে বলতে পারো, নেক্সট কোশ্চেনে যাব। বেশ, নেক্সট কোশ্চেনটাতে যাচ্ছি। মোটামুটি চেষ্টা করছি যে তোমাদের শেখানোর চেষ্টা করছি। জানি না কতটুকু শেখাতে পারছি, তোমরাই বুঝবে। তো চলো, এই টেবিলটা মোটামুটি তোমাদের 2022-তে এসেছিল। 2022-র একটা শিফটের কোশ্চেন এটা। তো কোশ্চেন কিভাবে র্যাডিক্যালি চেঞ্জ হচ্ছে আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি, আর প্রিভিয়াস ইয়ার সলভ করা এই জন্যই দরকার। তো দেখা যাক কি ডেটা দিয়েছে এখানে। দেখো, দ্য ফলোইং টেবিল শোজ দ্য ব্রেকআপ অফ দ্য পপুলেশন ইন টার্মস মেল, ফিমেল অ্যান্ড ট্রান্সজেন্ডার্স অফ 5 ডিফারেন্ট সিটিজ। এ থেকেই, এই যে 5টা শহর, এ থেকে ই পর্যন্ত তার পপুলেশন ডিস্ট্রিবিউশনটা দিয়েছে এখানে। কোথাও স্যার কোনো পপুলেশন পার্সেন্টেজ ওয়াইজ দিয়েছে, কোনো পপুলেশন আবার নাম্বার ওয়াইজ দিয়েছে। তো প্রথম থেকে আমি একটা জিনিস বলে আসছি যে পার্সেন্টেজ মানেই হচ্ছে 100, সব সময় 100-এর ওপর পার্সেন্টেজ ডিপেন্ড করছে। তো দেখো, সিটি এর ক্ষেত্রেই যদি আমরা দেখি, এখানে মেল পপুলেশন আছে, ফিমেল আছে, ট্রান্সজেন্ডার আছে। তো মেল পপুলেশন 45% মেল, 30% ফিমেল, আর বাদ বাকি যেটুকু পড়ে রয়েছে ট্রান্সজেন্ডার। তো 45 আর তার সাথে যদি 30-কে আমরা অ্যাড করি কত হয় স্যার? 75। তাই হচ্ছে তো। তাহলে দেখো, এই যে পপুলেশনটা, এই যে পপুলেশনটা, এই পপুলেশনটা কি স্যার? আমি এখানটাতে লিখছি। দেখো, এই 75% চলে গেল, আর পড়ে রয়েছে কি 100% থেকে 25% পড়ে রয়েছে। তো এই 25%-এর ভ্যালু কত? 2000। এই 2000-এর মানেই হচ্ছে 25%, আর এখানে তাহলে 45 আর 30%।
তো সব যদি আমি পার্সেন্টেজ ওয়াইজ লিখতাম তাহলে আমি এইভাবে লিখতাম, 2000 না লিখে এখানে 25% লিখতাম, তাহলে আমি টোটাল 100% পেয়ে যেতাম। এটুকু বুঝলেই হবে। এবার পরের কোশ্চেনে যাব আমরা। বেশ, স্যার ওই প্রশ্নটা আরেকবার বলবেন, আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল হ্যাঁ তো স্যার শুনতে আরেকবার বললে ভালো পারিনি। হয়। আচ্ছা আচ্ছা, কোন কোশ্চেনটা? স্যার এটাই, যেটা আমি, এই যে আপনি, আচ্ছা স্যার হ্যাঁ এইটাই আচ্ছা, স্যার। এটাই। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ধরো মোটামুটি 100 টাকা দিয়ে বলা হলো বাজার থেকে তিনটে জিনিস আনতে। তিনটে জিনিস আনতে বলা হলো। 45 টাকার, মনে করো যে 45 টাকার বলা হলো যে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসতে। আবার বলা হলো যে না, 45 টাকার বিস্কুটের প্যাকেটের সঙ্গে 100 গ্রাম চা নিয়ে আসতে হবে। তার সাথে কি বলা হলো, 25 টাকার চানাচুর নিয়ে আসতে হবে। ঠিক 100 টাকাটা পার্সেন্টেজ ওয়াইজ এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেল না? 45, 30, 25, এটাকে যোগ করলেই তো 100 পাবো, তাই না? তো এবার বলা হলো যে যে 25% টাকার বা 25% টাকার তুমি জিনিস এনেছিলে, তার ভ্যালু আমি বলে দিলাম যে 2000। তার ভ্যালু 2000। সো 30%-এর ভ্যালু এই 2000 ধরেই আমরা বার করে নিতে পারবো। আবার 45%-এর ভ্যালু এই 2000-কে বেস ধরে বার করে নিতে পারবো। আমি জাস্ট এইটুকুই বলেছিলাম এখানে। তো এবার আমরা ক্যালকুলেশনে যাব। দেখো কি বলছে, ফিমেল পপুলেশন ইন, ফিমেল পপুলেশন ইন সিটিসি। তোমাদের কারোর যদি মাইক অন থাকে সেটা অফ করবে। Female population in CTC is how much percent less than the sum of male and trans population of CTD? দেখো ফিমেল পপুলেশন অফ সিটিসি, এই সি নম্বর টাউনের ফিমেল পপুলেশন যা, তার থেকে কি বলছে, হাউ মাচ পার্সেন্ট লেস দেন সাম অফ মেল অ্যান্ড ট্রান্স পপুলেশন অফ সিটিডি। সিটিডি এর যে মেল, পুরুষ এবং ট্রান্সজেন্ডার পপুলেশন রয়েছে, সিটিডি এর এই যে সিটিডি এর যে মেল এবং ট্রান্স পপুলেশন রয়েছে, তার যোগফলের থেকে সিটিসি এর ফিমেল পপুলেশনটা কত কম, কত পার্সেন্ট কম, সেটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। কিভাবে করব? দেখো সিটিসি এর ক্ষেত্রে টোটাল পপুলেশন, সেটা আমাদের আগে বার করে নিতে হবে। এখানে দেখো দুটো পার্সেন্ট আমরা পাচ্ছি। একটু আগে এই যে 100 টাকার ডিস্ট্রিবিউশন দেখাচ্ছিলাম, ঠিক সেটাই মনে করো এটা, যে এই 35% আর 15%, এই পার্সেন্ট দুটোকে যদি আমি মিলিয়ে নিই, কত পার্সেন্ট হয় স্যার? 40 আর 50, তাহলে 50%। এই ফিমেল আর ট্রান্স পপুলেশনে 50% চলে যাচ্ছে, বাকি পড়ে থাকছে কত? 50%। 50%, বাকি পড়ে থাকছে 50%। আর তার ভ্যালু এখানে দেয়া রয়েছে 8000। বোঝা যাচ্ছে আমার কথা? তো এই 50%-এর ভ্যালু কত? 8000। তাহলে 100%-এর ভ্যালু কত স্যার? 50% যদি 8000 হয়, 100% 16000, 16000, তাই তো? তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম টোটাল পপুলেশন অফ সিটিসি, অফ সিটিসি 16,000। এটা পেয়ে গেলাম। এবারে কি বলেছে যে ফিমেল পপুলেশন আর ট্রান্স পপুলেশনের যোগফল, ফিমেল পপুলেশন আর ট্রান্স পপুলেশনের যোগফল।
দেখো সেটা আমরা বার করে নিই। তাহলে সিটি সি এর ক্ষেত্রে এই 16,000, তার মধ্যে ফিমেল পপুলেশন কত আছে? 35%। 100 ফিমেল, তার হিসাবটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। দেখো 5,600। 5,600 সিটি সি এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফিমেল পপুলেশনটাই নিতে হবে। আবার দেখো সিটি ডি এর ক্ষেত্রে কি? সাম অফ মেল অ্যান্ড ট্রান্সজেন্ডার পপুলেশন। সিটি ডি এর থেকে আমরা মেল এবং ট্রান্স পপুলেশন দুটো পপুলেশনই নেব। এবারে দেখো সিটি ডি এর ক্ষেত্রে হিসাবটা দেখো। সিটি ডি এর ক্ষেত্রে 45% আর 25%, দুটো পার্সেন্টকে অ্যাড করলে কত পার্সেন্ট হয় স্যার? 50 আর 20 70% হয়। সো পার্সেন্ট অ্যাড করে আমরা পাচ্ছি 70%। পড়ে রইলো কত? 30%। তো এই 30%-এর ভ্যালুই তো 3,600, তাই তো? 30%-এর ভ্যালুই 3,600। তো এবারে দেখো 30%-এর ভ্যালু যদি 3,600 হয়ে থাকে স্যার, তাহলে মেল পপুলেশন আর ট্রান্সজেন্ডার পপুলেশনটা আমরা বার করে নেব খুব সহজেই। আগে টোটাল পপুলেশনটাও আমাদের দরকার, টোটাল পপুলেশনটাও আমরা ক্যালকুলেশন করে নিই। তো দেখো সিটিডি, টোটাল পপুলেশন অফ সিটিডি, এটা একটু না লিখলে না তোমাদের গুলিয়ে যাবে, এই জন্য লিখতে হচ্ছে। দেখো টোটাল পপুলেশনটা আমরা মোটামুটি 30%-এর ভ্যালু যদি 3600 হয় স্যার, 1%-এর ভ্যালু কত? 30। 100%-এর ভ্যালু কত? মাল্টিপ্লাই করো 100 দিয়ে। কত পাচ্ছি স্যার? 12,000। এটুকু বোঝা গেল যে সিটি ডি এর টোটাল পপুলেশন কত হলো? 12,000। মানে সিটি ডি এর মোট জনসংখ্যা 12,000 জন। ঠিক আছে, এবার সিটি ডি এর ক্ষেত্রে আমাদের কি বার করতে হবে? মেল অ্যান্ড ট্রান্স পপুলেশন। তো মেল এখানে আমরা দেখতে পাচ্ছি যে 45% হচ্ছে মেল, আর ট্রান্স পপুলেশন 25% ট্রান্স পপুলেশন। তো সেটা আমরা বার করে নিই। সিটি ডি মেল, দেখো 12,000, 45/100, মাল্টিপ্লাই করো 5400। আর কি পপুলেশন লাগবে স্যার? ট্রান্স পপুলেশন। ট্রান্সজেন্ডার পপুলেশন লাগবে 12,000। ট্রান্স পপুলেশনটা দেখো এখানে 25%, তো সেটা আমরা নিয়ে নিচ্ছি 25। মোটামুটি আমি যেটা করছি বা তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো তো? কি হ্যাঁ না স্যার, স্যার? বোঝা যাচ্ছে। তাহলে সিটি ডি এর ক্ষেত্রে মেল পপুলেশনটা আমরা পেয়ে গেলাম, ট্রান্স পপুলেশনটাও পেয়ে গেলাম। এবার যেটা বলেছে যে এই দুটো পপুলেশনের কি সামেশন, এই দুটো পপুলেশনের যোগফল, তার থেকে কত কম সিটি সি এর কি পপুলেশন? ফিমেল পপুলেশন। আবার শুধু কম বলেনি, পার্সেন্টেজ ওয়াইজ কম বলেছে। তো দেখো এই দুটোকে অ্যাড করলে কি? সিটি ডি মেল প্লাস ট্রান্স,
অ্যাড করলে দেখো 5400 প্লাস 3000, তাহলে কত হচ্ছে স্যার? 8400। বেশ, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স বিটুইন সিটি সি অ্যান্ড ডি। ডিটা বড় আছে, ডি অ্যান্ড সি। 8400 মাইনাস 5600। বেশ, ডিফারেন্স করলে দেখো যেটা আমরা পাবো 2800। এবারে দেখো কোশ্চেনে ফিরে যাই একবার, যেহেতু অনেকটাই বড় হচ্ছে। কি চেয়েছে দেখো, ফিমেল পপুলেশন অফ সিটি সি ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দেন সাম মেল অ্যান্ড ট্রান্স পপুলেশন অফ সিটি ডি। সিটি ডি এর সাপেক্ষে সিটি সি কত পার্সেন্ট কম সেটা বার করতে হবে। তাহলে সিটি ডি কে আমরা সবসময় বেস হিসাবে রাখবো। সো পার্সেন্টেজ, পার্সেন্টেজ। তো দেখো সিটি ডি এর টোটাল সামেশন পপুলেশনটা কত কত পেয়েছি আমরা? 8400। 8400, তার মধ্যে কত কম স্যার? 2800 কম। পার্সেন্টেজ ওয়াইজ কত কম স্যার? 100%। তাই তো? বেশ, 3, 100/3, নিঃসন্দেহে 33.33%। অপশনটা দেখো, 33.33%। যেহেতু অপশানে নেই, তাহলে আমরা কোনটাকে অপশন হিসাবে নেব? অপশন বি। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে তো? স্যার একটা কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে স্যার আমরা যে দুবার বের করলাম, মেলটা 45% আর ট্রান্সজেন্ডারটা 25%, এই দুটা কি আমরা একসঙ্গে করতে পারতাম? 70 একবারে বের করে? অবশ্যই পারতাম, অবশ্যই পারতাম, তাহলে দুবার করতে হতো অবশ্যই না, সেটাই পারতাম। বলছিলাম যে একসঙ্গেই তো হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ। কেন করলাম বলো তো ঠিক। এটা আলাদা আলাদা? তার কারণ দেখো, এই সিরিজের প্রথম কোশ্চেন এটা, প্রথম কোশ্চেন তো। এবার পরবর্তীতে দেখা গেল যে এই দুটো ডেটাই আমাদের প্রয়োজন পড়বে বা পড়তে পারে। তো সেই জন্য আমরা রিস্ক না নিয়ে প্রথমেই একটু ব্রেক করে করে নিলাম। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি স্যার। চলো, population of city C is what percent less than the population of city B? Population of city C is what percent less than the population of city B? দেখো, সিটি সি এর জনসংখ্যার থেকে কত পার্সেন্ট কম বা বেশি সিটি বি এর জনসংখ্যা? করা যাক, টোটাল পপুলেশন দেখব। সিটি সি আর বি, একটু আগেই আমরা সি এর হিসাবটা করলাম, তাই তো? সি এর হিসাবটাই করলাম। হুম, দেখো সি এর টোটাল পপুলেশনটা আমরা বার করেছি এখানে 16,000। আর ডি আমাদের চাইনি, দরকার নেই। চলো, সি এর টোটাল পপুলেশন কত স্যার? পপুলেশন 16,000। বেশ, এবারে দেখো সিটি বি এর ক্ষেত্রে, বি এর টোটাল পপুলেশনটা আমাদের প্রয়োজন আছে। বি এর ক্ষেত্রে দেখো পার্সেন্টেজ 50% মেল আর 35% হচ্ছে ট্রান্স। তাহলে 50 প্লাস 35 যদি করি, 85% চলে যাচ্ছে, পড়ে থাকছে 15%। সো 15%-এর ভ্যালু কত? 3,000। 15%-এর ভ্যালু 3,000।
তাহলে টোটাল পপুলেশনটা বার করে নিই আমরা। টোটাল পপুলেশন অফ সিটি বি, দেখো 3000 দেয়া রয়েছে আমাদের এখানে। বেশ, 3000। আর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে 85%। দেখো আমরা এটা করতে পারি, যে 15%-এর ভ্যালু স্যার 3000, 1%-এর ভ্যালু কত, একবারে বার করে নিলাম 1%-এর ভ্যালু। সো 100%-এর ভ্যালু করাটা অনেকটা ইজি হয়ে গেল আমাদের। 1-এর পাশে দুটো জিরো লাগিয়ে দাও, এখানে দুটো জিরো লাগিয়ে দাও, কত হলো স্যার? 20,000। সো টোটাল পপুলেশন অফ সিটি বি কত পেলাম? 20,000। তাই পেলাম। এবারে যেটা চেয়েছে যে বি এর থেকে সি এর পপুলেশন কত পার্সেন্ট লেস, চলো সেটা করা যাক। তো আমরা মোটামুটি দেখছি যে বি এর পপুলেশন 20,000 আর সি এর টোটাল পপুলেশন হচ্ছে 16,000। এই দুটো পেয়েছি আমরা, ডিফারেন্সটা বার করে নেব। ডিফারেন্স, ডিফারেন্স ইন পপুলেশন বি অ্যান্ড সি, চলো 20,000 আর ওখানে আমরা পেয়েছি সিটি সিতে 16,000। ডিফারেন্স করলে কত পাওয়া যায়? 4,000, 4,000। পার্সেন্টেজ ক্যালকুলেশন করব। পার্সেন্টেজ ওয়াইজ 20,000-এ কত ডিফারেন্স, কত কম? 4,000। 100-ই কত? ক্যালকুলেশন করলে দেখো 520, যেটা আমরা পাবো 20%। ক্লিয়ার প্রত্যেকের কাছে? একটা কোশ্চেন থাকে যে কেন স্যার আমরা 20,000টাকে বেস হিসাবে নিলাম, কেন নিলাম? এখানে দেখো যেটা বলেছে সিটি বি এর থেকে কত কম বা বেশি, লেস বলেছে তো কম, তো সিটি বিটাকে তখন আমরা বেস হিসাবে ধরে নেব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ফাইন্ড, হ্যাঁ কিছু বলবে? তোমাদের কারোর কি মাইক অন রয়েছে? দেখো, find the ratio of transgender people of city C and transgender population of city D. সি এর কিন্তু ট্রান্সজেন্ডার পপুলেশন এখন দরকার পড়বে, তখন এই জন্যই বার করেছিলাম। আচ্ছা, find the ratio of transgender population of city C to transgender population of city D. সি এবং ডি এর ট্রান্সজেন্ডার পপুলেশনের রেশিও ক্যালকুলেশন করতে হবে। চলো করা যাক। টোটাল পপুলেশন আমরা জানি কত, টোটাল পপুলেশন, পপুলেশন 16,000। সি এর টোটাল পপুলেশন হচ্ছে 16,000, আর ডি এর টোটাল পপুলেশনটাও আমরা বার করেছিলাম না? বার করেছিলাম। টোটাল পপুলেশন ডি এর কত স্যার? 12,000। 12,000। এবারে ট্রান্সজেন্ডার পপুলেশন, আমরা প্রথম ক্যালকুলেশনটাতে একটা ট্রান্সজেন্ডার পপুলেশন বার করেছিলাম সিটি ডি এর,
3000। চলো, ট্রান্সজেন্ডার পপুলেশন অফ সিটি ডি কত হচ্ছে? ট্রান্স পপুলেশন আমরা কত পেয়েছিলাম? ডি এর ক্ষেত্রে 300000, 3000। বেশ, এবার সি এর ক্ষেত্রে ট্রান্সজেন্ডার পপুলেশন কত আছে স্যার? 15%। 15% পপুলেশন হচ্ছে ট্রান্সজেন্ডার। তো সেটা আমরা ক্যালকুলেশন করে নিই। ট্রান্স পপুলেশন অফ সিটি সি 16,000% ক্যালকুলেশন করব, 1500। তো দেখো, যেটা আমরা পেলাম 2400, 2400। সিটি সি এর ক্ষেত্রে ট্রান্সজেন্ডার পপুলেশন আমরা পেলাম 2400, আর সিটি ডি এর ক্ষেত্রে ট্রান্সজেন্ডার পপুলেশন কত পেয়েছি আমরা? 3000। 3000 আর 2400, এরই রেশিও তার সাথে কার রেশিওটা একবার আমরা দেখে নেব। সি এর সঙ্গে ডি এর, সিটি সি এর সঙ্গে ডি এর রেশিও সি টু ডি। কি পপুলেশন? ট্রান্স পপুলেশন। 2400 পেয়েছিলাম সি তে, আর ডি তে পেয়েছিলাম 3000। রেশিও করার সময় কেটে দাও, তাহলে কি থাকছে স্যার? 4:5। তাহলে স্যার 4:5। এই হলো অ্যান্সার। অপশনে কি রয়েছে? 4:5। অপশন এ হবে অ্যান্সার, এখানে একটা জিরো বেশি চলে এসছে। 4:5। প্রত্যেকে বুঝতে পারছো তো? নেক্সট কোশ্চেন দেখো। বুঝতে বুঝতে আমরা অনেকগুলো কোশ্চেনই সলভ করে ফেলেছি। আচ্ছা, ইফ দ্য রেশিও অফ লিটারেট মেল টু ইললিটারেট মেল, স্বাক্ষর পুরুষ এবং অস্বাক্ষর বা নিরক্ষর যাকে বলে, স্বাক্ষর পুরুষ আর নিরক্ষর পুরুষের একটা রেশিও বার করতে হবে। ও দেয়া রয়েছে এখানে, দেখো সিটি ডি এর স্বাক্ষর পুরুষ আর নিরক্ষর পুরুষের রেশিও দেয়া রয়েছে 11:7। সিটি ডি এর ক্ষেত্রে এই যে মেল পপুলেশন 45%, এর মধ্যে এই 45%-এর মধ্যে একটা রেশিও দেয়া রয়েছে। কি দেয়া রয়েছে এর মধ্যে আবার? লিটারেট আর ইললিটারেট, লিটারেট আর ইললিটারেট রেশিও দেয়া রয়েছে 11:7। Then what is the difference between the number of literate male and the number of illiterate male of CTC? সিটিসি এর ক্ষেত্রে লিটারেট এবং ইললিটারেট স্বাক্ষর নিরক্ষর পুরুষদের ডিফারেন্সটা কত বার করতে হবে। ডি এর টোটাল পপুলেশন আমরা জানি, টোটাল পপুলেশন সিটি ডি এর কত? টোটাল পপুলেশন অফ সিটি ডি এর টোটাল পপুলেশন আমরা বার করেছিলাম 3600, 45, 70, 30। আচ্ছা, টোটাল পপুলেশন হচ্ছে 12,000। বেশ, এই 12,000, 12,000-এর মধ্যে কি 45% হচ্ছে মেল? তাহলে দেখে নিই আমরা একবার যে মেল পপুলেশনটা কত। খুব সহজেই আমরা এখান থেকে করতে পারতাম। দেখো, 30% যদি 3600 হয়, 10% কত স্যার? 10% কত? 12 হয়, 1200 মানে 1200। 10% যদি 1200 হয়, 5% কত? 600। তো 45% কত? চলো আমি ক্যালকুলেশন করেই দিই। মেল 12,000
45 আর 100-এ, যেহেতু 45% বলেছে, 5400। ব্যাস, এই হলো গল্প। তো আমরা এখানে সিটি ডি এর 45% পুরুষ, তার নাম্বারটা কত, 5400 বার করে নিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে 7% হচ্ছে ইললিটারেট আর 11% লিটারেট, তাদের ডিফারেন্সটা বার করতে হবে। সো করা যাক। দেখো, রেশিও কি, রেশিওটা এখানে লিখে নিই আমরা বোঝার সুবিধার্থে। দেখো, ইললিটারেট টু লিটারেট, প্রথমটা কি দেয়া ছিল, দেখো, লিটারেট টু ইললিটারেট। আচ্ছা, তাহলে লিটারেটটা প্রথমে থাকবে, লিটারেট। বেশ, 11:7, এই হচ্ছে রেশিও দেয়া ছিল। বেশ, এবারে দেখো লিটারেট মেলের নাম্বারটা আমরা বার করে নেব, কতজন পুরুষ স্বাক্ষর। লিটারেট মেল, মেল। বেশ, লিটারেট মেল কতজন লিটারেট, 11 জন লিটারেট। কত জনের মধ্যে 11 জন লিটারেট, দেখো 11+7, 18 জনের মধ্যে, 18 জনের মধ্যে 11 জন লিটারেট। প্রতি 18 জন পুরুষে 11 জন হচ্ছে স্বাক্ষর আর 7 জন হচ্ছে নিরক্ষর। তো লিটারেট যখন বার করব তার 18 জনের হিসাবটাই এখানে লিখবো। 18 জনের মধ্যে কতজন লিটারেট, 11 জন লিটারেট। টোটাল পুরুষের সংখ্যা কত বার করেছি আমরা, 5400। তো ক্যালকুলেশন করো, 3, কত পেলাম স্যার, 33, দুটো শূন্য। এই হচ্ছে লিটারেট মেল। আর ইললিটারেট, ইললিটারেট মেল ঠিক একই রকম ভাবে বার করে নেবো, 7/18, 5400, 3 দিয়ে করো, 3×7=21, দুটো শূন্য। এই হচ্ছে পেলাম আমরা যে ওই 5400 জনের মধ্যে 3300 জন পুরুষ স্বাক্ষর আর 2100 জন পুরুষ হচ্ছে নিরক্ষর। যে ডেটাটা দেয়া রয়েছে কোশ্চেনে সেই ডেটা ওয়াইজ এবার এদের ডিফারেন্স বার করতে হবে। তো ডিফারেন্স করে ফেলো, 3300 থেকে 2100-কে বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের অ্যান্সার। তো ডিফারেন্স 3300 মাইনাস 2100, মাইনাস করলে কত হয় স্যার, 1200, তাই তো? তো এই হচ্ছে অ্যান্সার। তো দেখা যাক কোন অপশনে আছে, কোনো অপশনেই নেই। এখানে অপশনটা একটু গন্ডগোল হয়েছে, তার কারণ এরকম অপশন থাকা উচিত নয় পরীক্ষায়, থাকে না, হয়তো ডেটা মিস্টেক হয়েছে। যাই হোক, আহ মনে করো এই অপশন ডিটাই, 1200। নেক্সট, এই কোশ্চেনটাতে তোমাদের কোনো জায়গায় কি বুঝতে অসুবিধা হয়েছে কোথাও? প্রত্যেককেই বলছি, বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। Male population of city E is how much more than female population of city A? সিটি এর মেল পপুলেশনের থেকে সিটি এর মেল পপুলেশন কত বেশি? আচ্ছা, সিটি ই, মেল পপুলেশন অফ সিটি ইন হাউ মাচ মোর দ্যান ফিমেল পপুলেশন অফ সিটি এ। সরি, একটু ভুল বলেছি আমি, একটা মেল একটা ফিমেল রয়েছে। দেখো, সিটি এর মহিলা জনসংখ্যার থেকে সিটি ই এর
পুরুষ জনসংখ্যার ডিফারেন্সটা বার করতে হবে আমাদের। কত বেশি কম সেটা আমরা পরে দেখবো, আগে ডিফারেন্সটা তো বার করি। দেখো, সিটি এর টোটাল পপুলেশনটা আমরা বার করব। নাম্বার সিটি টোটাল পপুলেশন আমাদের বার করা নেই। তো দেখো, 70%-এর ভ্যালু এখানে রয়েছে পার্সেন্ট ওয়াইজ, আর 30%-এর ভ্যালু ডেটা দেয়া রয়েছে। তো 30%, 30% মানেই 4200। তো 30% মানে যদি 4200 হয়ে থাকে, 100% কত? টোটাল পপুলেশন অফ সিটি সিটি এর টোটাল পপুলেশনটা আমরা একবার দেখে নেব। দেখো, 30% মানে কত স্যার? 4200, তাই তো? 10% মানে কত? 1400। আর 100% মানে কত হবে? একটা শূন্য এক্সট্রা হয়ে যাবে, 14000, 14,000। বেশ, খুব সহজেই আমরা বার করে নিতে পারলাম। আর সিটি এর ক্ষেত্রে টোটাল পপুলেশন দেখো, সিটি এর টোটাল পপুলেশন হচ্ছে, এখানে 75% পার্সেন্ট ওয়াইজ দেয়া রয়েছে, আর 25 হচ্ছে ডেটা দেয়া রয়েছে। তো 25%-এর ভ্যালু 2000 ফর সিটি এ। সিটি এ টোটাল পপুলেশন, টোটাল পপুলেশন সিটি এর ক্ষেত্রে দেখো, 25 মানে কত স্যার? 2000। 100 মানে কত? 25-কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই 100-এ যাওয়া যায়। তো 2000-কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 8000। এই আমরা পেলাম। এবারে কি বলেছে? মেল পপুলেশন অফ সিটি এর মেল পপুলেশনটা আমাদের লাগবে, আর ফিমেল পপুলেশন অফ সিটি এর দেখো ফিমেল পপুলেশন কত? 30%। সো 30% এর ভ্যালু কত? 30%-এর ভ্যালু আমরা পাবো 2400। আর দেখো, এর ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, মেল পপুলেশন 45% মেল পপুলেশন। তো টোটাল পপুলেশন থেকে এটা ফিমেল, মেল, টোটাল পপুলেশন থেকে মেল পপুলেশনটা আমরা বার করে নেব। সিটি দেখো, 14,000, তার মধ্যে 38% আর 100%-এ কত কত পাচ্ছি আমরা? দেখো, 5320। বেশ, তাহলে আমরা এখানে দেখো সিটি এর ক্ষেত্রে মেল পপুলেশনটা বার করে নিতে পেরেছি, আর সিটি এর ফিমেল পপুলেশনটা বার করে নিতে পেরেছি। এবারে কি বলেছে যে কত বেশি বা কম, কার থেকে বেশি? যে সিটি এর মেল পপুলেশনটা সিটি এর ফিমেল পপুলেশনের থেকে কত বেশি, এটা বার করতে বলেছে। আর বেশি কম আমরা সব সময় ডিফারেন্স দিয়ে বার করি, তাহলে ডিফারেন্সটা বার করে নিই। তো ডিফারেন্স, ডিফারেন্স মেল পপুলেশনটা ছিল আমাদের 5320 মাইনাস 2400, এই হলো ডিফারেন্স। তো ডিফারেন্স করলে দেখো 2920, 2920 এটা আমাদের অ্যান্সার। এটাই চেয়েছে। অপশন কোন অপশনে রয়েছে? 2920, অপশন ডি। মোটামুটি ভাবে তোমরা বুঝতে পারছো তো?
প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার একদম।